আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি ইউনূস বুঝেছিলেন যে তিনি ক্ষমতা ছেড়ে দিলেও তার বিশেষ নিরাপত্তার প্রয়োজন হবে বাংলাদেশে ঘুরে বেড়াতে কিংবা বিদেশে যেতেও, কারণ পৃথিবীর কোন বিমানবন্দরে বলুন বাংলাদেশিরা নাই, কিংবা পৃথিবীর কোন দেশে বলুন বাংলাদেশি প্রবাসীরা নাই। তার সরকারের বিভিন্ন মন্ত্রী কিংবা পারিষদ বর্গের যে ধরনের পরিস্থিতি বিদেশে ভ্রমণে গিয়ে হয়েছে, তাতে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক করে রেখেছিলেন যে তিনি এই প্রোটোকলটা পারলে সারা জীবন ভোগ করবেন। বাংলায় একজন যখন অন্যজনকে বুদ্ধির চালে হারিয়ে দেয়, তখন শেরের ওপর শোয়া শের, তুমি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায়, এরকম নানা রকম প্রবাদ আছে। তারেক রহমান সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে এমন একটা চাল চেলেছেন যে সেসব প্রবাদ মনে না করে কোনো উপায় নাই। প্রধান উপদেষ্টা থাকাকালে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার আগে একেবারে নিজের কার্যালয় থেকে নিজের কার্যালয়ের সচিবকে দিয়ে সই করিয়ে এমন একটা প্রজ্ঞাপন জারি করিয়ে গিয়েছিলেন যাতে কিনা আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত তার বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন ভিভিআইপি মর্যাদা মেয়াদ থাকবার কথা, যার আওতায় তিনি এখনো এসএসএফ সুবিধা পাচ্ছেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুবিধা পাচ্ছেন, মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যে সুবিধা সাধারণত পেয়ে থাকেন। শুধু তাই নয়, ডক্টর ইউনূস বিদেশে গেলে এমনকি দূতাবাসগুলোর পূর্ণাঙ্গ প্রোটোকল পাচ্ছেন এবং পাচ্ছেন নিরাপত্তা সুবিধাও। এমন একটা প্রজ্ঞাপন জারি করিয়ে নিজেই যে নিজেকে ভিভিআইপি পার্সন তিনি ঘোষণা করে গেছেন, সেটা এমনকি 17ই ফেব্রুয়ারি তারেক রহমান সরকার শপথ নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়ে দেওয়ার পরেও জানাশোনা ছিল না। মার্চের শুরুতে সংবাদপত্রে খবর ফাঁস হয় যে প্রধান উপদেষ্টা তার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্নাকে দিয়ে সই করিয়ে একটা প্রজ্ঞাপন জারি করিয়ে গেছেন, যার আওতায় বলা হয়েছে যে সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতা বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। এর ফলে অন্তর্বর্তী সরকারের সময়ই করা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা 2025 অনুযায়ী ডক্টর ইউনূস দায়িত্ব ছাড়ার পর থেকে এসএসএফ এর নিরাপত্তা সুবিধা পাচ্ছেন। একজন ভিভিআইপি হিসেবে তার বাসভবন ও কর্মস্থলে দায়িত্ব পালন করছেন এসএসএফ সদস্যরা। তার উপস্থিতিতে আয়োজিত সব অনুষ্ঠানে নিরাপত্তা তল্লাশি থাকছে এবং দেশ বিদেশে ভ্রমণের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। আজকে তারেক রহমান সরকার এমন এক চাল চেলেছেন যে ওই যে শেরের ওপর শোয়া শের, সে প্রবাদ মনে না করে কোনো উপায়ই থাকে না। ভিভিআইপি মর্যাদার মেয়াদ তারেক রহমান সরকারের আমলে এসে ইউনূস সাহেবের জন্য 6 মাস কমিয়ে দেওয়া হয়েছে। আগামী 10ই আগস্টের পর তিনি আর এ মর্যাদা পাবেন না। এরপর থেকে তাকে একজন বাংলাদেশের সাধারণ নাগরিকের মতোই চলাফেরা করতে হবে। এই খবরটি সংবাদ মাধ্যমে সরকারের একাধিক উচ্চ পর্যায়ের সূত্র নিশ্চিত করেছে বলে এখন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে খবর বেরিয়েছে। যেই প্রজ্ঞাপন জারি করে 10ই ফেব্রুয়ারি মানে নির্বাচনের 2 দিন আগে গোপনে ডক্টর মোহাম্মদ ইউনূস 1 বছরের জন্য নিজেই নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করেছিলেন, ঠিক সেই আইনেরই আওতায়, নিরাপত্তা বাহিনী আইনের আওতায় দেওয়া সেই সুবিধা পুনর্বিবেচনা করে তা কমিয়ে এখন 6 মাস করা হয়েছে, অর্থাৎ 10ই আগস্ট পর্যন্ত তিনি এই এসএসএফ সুবিধা এবং প্রোটোকল সুবিধা পাবেন। 10ই আগস্টের পর তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের হঠাৎ কি ঘটলো? প্রধানমন্ত্রী তারেক রহমান যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ভিভিআইপি স্ট্যাটাসকে কিছু মাত্র গুরুত্ব দিচ্ছেন না, সেটা কিন্তু ঈদের দিনে তারেক রহমান যে যমুনায় শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করেছিলেন বিশিষ্ট ব্যক্তি
ব্যক্তিদের সঙ্গে সেই দিনই পরিষ্কার হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই বিগলিত ভিডিও তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, সেখানে দেখা যায় যে সব দন্ত বিকশিত করে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানকে বলছেন যে যমুনার গেইটে, যে যমুনা নাকি তিনি তার কয়েক সপ্তাহ মাত্র আগে ছেড়ে গেছেন, সেই যমুনার গেইটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ পেতে তাকে 1.5 ঘন্টার বেশি অপেক্ষা করতে হয়েছে। তো রাষ্ট্রের একজন ভিভিআইপি ব্যক্তিত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন এসএসএফ এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের নিরাপত্তা প্রোটোকলের মধ্যে 1.5 ঘন্টা ধরে তারেক রহমানের সঙ্গে দেখা করতে আসা তার দলীয় নেতা কর্মী, দেশের বিশিষ্ট নাগরিক থেকে সাধারণ নাগরিকদের সঙ্গে অপেক্ষায় থাকেন, তখন বুঝতে অসুবিধা হয় না বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ইউনূসের নিজেকেই নিজে দেওয়া ওই ভিভিআইপি স্ট্যাটাসকে পাত্তা দেন না, কিংবা তিনি ওই বার্তাটি সেই ভিভিআইপি ব্যক্তিকে দিয়ে দিতে চান যে প্রধানমন্ত্রী মনে করেন না তিনি ভিভিআইপি প্রোটোকল পেয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার জন্য যোগ্যতার অধিকারী। মানে এই ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, বাংলাদেশে কে? বাংলাদেশে ঐতিহ্যগতভাবে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এই দুজন এই ভিভিআইপি সুবিধা, এসএসএফ প্রোটোকল এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুবিধা পেয়ে আসেন। এই যে ইউনূস নিজেই নিজেকে 1 বছরের সুবিধাটা দিয়েছেন, সেটার যুক্তি হিসেবে তার প্রেস সচিব শফিক সংবাদ মাধ্যমকে বলেছিলেন বটে যে এর আগে 2001 সালে ক্ষমতা ছাড়ার সময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা লতিফুর রহমানও এ কাজ করেছিলেন, কিন্তু সেই ঘটনা ছাড়া শেখ হাসিনা, খালেদা জিয়া কেউই এমনকি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে 1 বছরের জন্য এসএসএফ সুবিধা ধরে রেখেছেন বা কোনো বিশেষ নিরাপত্তা সুবিধা ধরে রেখেছিলেন, বাংলাদেশের ইতিহাসে এই রেকর্ড নাই। এই সুবিধাটি একেবারেই বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রেসিডেন্টের জন্য নির্ধারিত ছিল। ইউনূস আমলেই এমন একটা আইন আনা হয়, এই কথাটা মাথায় রেখেই সম্ভবত, যে ইউনূস বুঝেছিলেন যে তিনি ক্ষমতা ছেড়ে দিলেও তার বিশেষ নিরাপত্তার প্রয়োজন হবে বাংলাদেশে ঘুরে বেড়াতে কিংবা বিদেশে যেতেও, কারণ পৃথিবীর কোন বিমানবন্দরে বলুন বাংলাদেশিরা নাই, কিংবা পৃথিবীর কোন দেশে বলুন বাংলাদেশি প্রবাসীরা নাই। তার সরকারের বিভিন্ন মন্ত্রী কিংবা পারিষদ বর্গের যে ধরনের পরিস্থিতি বিদেশে ভ্রমণে গিয়ে হয়েছে, তাতে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক করে রেখেছিলেন যে তিনি এই প্রোটোকলটা পারলে সারা জীবন ভোগ করবেন। এ কারণে ইউনূস সাহেব তার অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা 2025 প্রণয়ন করেন এবং সেই আইন অনুযায়ী কিন্তু ডক্টর ইউনূস দায়িত্ব ছাড়ার পর থেকে এসএসএফ এর নিরাপত্তা সুবিধা ভোগ করে আসছেন। এই যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, ডক্টর ইউনূস নিজের এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিজেকে চিহ্নিত করে এসএসএফ সুবিধা পাওয়ার বিষয়টি জায়েজ করতে খালেদা জিয়া যখন মৃত্যুশয্যায়, মানে মৃত্যুশয্যায় হাসপাতালে 11 দিন পার করে ফেলেছেন, তখন হঠাৎ করে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে তার নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের বাইরে এসএসএফ মোতায়েন করা হয়। মানে সে সময় অনেকেই প্রত্যাশা করেছিলেন যে তখনও যেহেতু খালেদা জিয়া পুত্র তারেক রহমান বলছেন যে তার দেশে ফেরার বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীন নয়, অনেকেই মনে করছিলেন তারেক রহমান হয়তো নিরাপত্তার শঙ্কার কারণে দেশে ফিরতে পারছেন না। এবং এই প্রশ্ন সংবাদ মাধ্যমের তরফে তখন করা হয়েছিল যে তারেক রহমানও কি তাহলে জিয়া পরিবারের সদস্য হিসেবে, খালেদা জিয়ার পুত্র হিসেবে দেশে ফিরলে এসএসএফ সুবিধা পাবেন? কারণ কেউই যুক্তিতে বুঝতে পারছিলেন না খালেদা জিয়া যতদিন নিজের বাড়িতে ছিলেন এর আগে, তখন এসএসএফ সুবিধা দিল না ইউনূস সরকার। হঠাৎ করে তিনি যখন মৃত্যুশয্যায়, তখন কেন হাসপাতালে তার জন্য এসএসএফ সুবিধা দিতে হবে? কিন্তু তখন ব্যাপক গাম্ভীর্যের সাথে সৈয়দা রিজওয়ানা হাসান, প্রেস সচিব শফিক, তারা রীতিমতো সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন যে খালেদা জিয়া ছাড়া আর কাউকে এসএসএফ সুবিধা দেওয়ার কোনো সুযোগ নাই বর্তমান সরকারের। কাজেই এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এমনকি তারেক রহমানের নিরাপত্তার কথা বিবেচনা করে সে সময় বিএনপির অনেক নেতৃবৃন্দই যে প্রত্যাশা করেছিলেন যে সরকার তার জন্যও একটা এসএসএফ সুবিধার ব্যবস্থা করবে, সে সুবিধা তখন দেয় নাই।
অথচ নিজের জন্য সে সুবিধা নিশ্চিত করে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়েছেন, তারেক রহমান সেই সুবিধার একেবারে বাড়া ভাতে ছাই ঢেলে দিয়েছেন। মানে তিনি এই আরাম, এই আয়েশ কিছুতেই, বিশেষ করে এই যে একটা সম্মানিত ব্যক্তির ভাব নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের, সম্ভবত সেই সম্মানিত ব্যক্তির ভাবটুকু ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে কেড়ে নিতে চাইছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু কেন? প্রধানমন্ত্রী তারেক রহমান তো জুনে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস দেশি বিদেশি চাপে অস্থির হয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে লন্ডন ছুটে গিয়েছিলেন, তখন তো নাকি তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছিলেন যে মুরব্বি হয়ে মাথার ওপরে থাকবেন খালেদা জিয়া আর ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের মনে এই প্রত্যাশা ভীষণভাবে দানা বেঁধে উঠেছিল যে তারেক রহমান রাজি তার যে স্বপ্ন, তার যে প্রত্যাশা, সেটা পূরণে রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দিতে। এই যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য করতে হবে, সংস্কারের এসব যে প্রস্তাব, মানে সংসদীয় পদ্ধতির সরকারে বরাবর প্রধানমন্ত্রী সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, কিন্তু এই ইউনূস কিংবা সুশীল সমাজের যে বরাবরের সেই ১-১১ সরকারের সময় থেকে যে রব সংস্কারের, তাতে সবসময় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে একটা ভারসাম্যের কথা বলা হয়। এই যে জুলাই সনদে যেসব সংস্কার প্রস্তাব এনেছে ডক্টর ইউনূসের বাহিনী, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, যাতে এখন বিএনপি সরকার কর্ণপাতও করছে না এবং জুলাই সনদ ওভাবে বাস্তবায়ন করবে না তা জানিয়ে দিয়েছে, কারণ তারা বলছে আগেই তারা আপত্তি জানিয়ে রেখেছে। সেই জুলাই সনদে স্পষ্টভাবে এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্যের কথা বলা হয়েছে। রাষ্ট্রপতি কি কি নিয়োগ দিতে পারবেন প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া, সেসব যেভাবে নির্ধারিত হয়েছে সেখানে, এবং যে ধরনের ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নিয়োগের কথা বলা হয়েছে জুলাই সনদে, মানে যিনি কিনা দলের ব্যক্তি হবেন না, কোনো দলীয় ব্যক্তি হবেন না, সরকারি দল বিরোধী দল সকলেই যাকে মেনে নেবেন এমন একজন ব্যক্তিকেই শুধুমাত্র রাষ্ট্রপতি করতে হবে, এসব যে প্রস্তাব দেওয়া হয়েছে জুলাই সনদে, সেগুলো যে ইউনূসকে মাথায় রেখেই করা হয়েছে তা একরকম পরিষ্কার ছিল। এখন সম্ভবত ইউনূসের সেই স্বপ্নসাধ ক্রমাগত ভেঙে পড়তে শুরু করেছে এবং 10ই আগস্টের পর তিনি আসলে ঠিক কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন, কিভাবে তার প্রতিষ্ঠানকে নিরাপদ রাখবেন, এই প্রত্যেকটি বিষয়ই সম্ভবত এখন নতুন করে তার কৌশল নির্ধারণ করতে হবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যমুনায় সুরক্ষিত থাকার সময়েই কিন্তু গ্রামীণের একেবারে সদর দপ্তর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন স্থানে গ্রামীণের বিভিন্ন শাখায় হামলার ঘটনা ঘটছিল। কাজেই তখন থেকেই এই আলাপটা বাংলাদেশের টেলিভিশনের বিভিন্ন টক শোতে বিভিন্ন আলোচকেরা তুলছিলেন যে ইউনূসের আমলে যে ধরনের মবের ঘটনা ঘটেছে, যখন যেখানে যার বাড়িতে ইচ্ছা ঢুকে আগুন দেওয়া হয়েছে, লুটপাট করার ঘটনা ঘটেছে, ইউনূস সাহেব নিজে যে এর শিকার হবেন না তা কে বলতে পারে? কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে নতুন করে তার নিরাপত্তা, তার প্রতিষ্ঠানের নিরাপত্তার কৌশল নির্ধারণ করতে হবে। তবে তারেক রহমান কত চমকিত দেখালেন, মানে তারেক রহমানের ওপর তো নাকি এই চাপও ছিল এবং এরকম একটা প্রতিশ্রুতি দিয়েই তিনি এসেছিলেন যে তিনি একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি সৃষ্টি করবেন। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে যে নিষেধাজ্ঞা ইউনূস আরোপ করেছেন, সেই নিষেধাজ্ঞা তিনি আর বর্ধিত করবেন না, কিন্তু তিনি তো সেই অধ্যাদেশকে বরং আইনে পরিণত করেছেন। কাজেই কে বলতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জুনে তিনি যে কথা দিয়েছিলেন সে কথা অনুযায়ী শেষ পর্যন্ত সত্যি মাথার ওপরে ইউনূসকে বসান কিনা? মানে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সেই খলিলুর রহমানকে তো তারেক রহমান গিলেছেন, যেই খলিলুর রহমান তারেক রহমান সম্পর্কে বাজে মন্তব্য করায় বিএনপি খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছিল ইউনূস আমলে। কাজেই কি ঘটছে বলা মুশকিল। আগস্টে কিছু একটা ঘটছে বটে এবং সেই ঘটনা ঘটবার কথা মাথায় রেখেই যে ইউনূসের এসএসএফ সুবিধা আপাতত বাতিল করা হলো তা নিশ্চিত। হয় ইউনূসকে পালাতে হবে, লুকিয়ে থাকতে হবে, আর না হলে ইউনূস হয়তো বঙ্গভবনে ঢুকে পড়বেন। মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়টি আসলে মানবিক।
কিন্তু সে বিষয়টিকেই অবৈধ ইউনূস সরকার করে তুলেছিল আন্তর্জাতিক রাজনীতির গুটি। আর ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ, তারেক রহমানের সরকার ক্ষমতা পেয়ে তাদেরকে পাসপোর্ট দিয়ে রীতিমতো শরণার্থী থেকে বাংলাদেশের নাগরিক বানিয়ে দিচ্ছে। প্রশ্ন হলো, বিএনপি তাদেরকে নাগরিকত্ব দেওয়ার এখতিয়ার রাখে কিনা? দেশটা তো কারো বাপের না যে চাইলেই কাউকে পাসপোর্ট দিয়ে দেওয়া যাবে। অবৈধ ইউনূস সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস বলেছিলেন পরের ঈদে নাকি রোহিঙ্গারা রাখাইনে গিয়ে ঈদ করবে। ওমা, এখন দেখি ঈদের পর ঈদ চলে যাচ্ছে, কিন্তু তারা তো ফিরে যাচ্ছেই না, উল্টো আগামী কোরবানির ঈদ হয়তো তারা ঢাকার যমুনাতেই করতে যাচ্ছে। আজকে রাষ্ট্রের একজন সচেতন নাগরিক এবং রাজনৈতিক বিশ্লেষক হিসাবে অত্যন্ত ক্ষোভ এবং উদ্বেগের সাথে আমাকে এই বিষয়টি নিয়ে কথা বলতেই হচ্ছে। সম্প্রতি আমরা জানতে পেরেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সাথে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকের পর অত্যন্ত গর্ব ভরে জানানো হলো যে সৌদি আরবে অবস্থানরত ৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এরই মধ্যে ২২,০০০ রোহিঙ্গাকে পাসপোর্ট বুঝিয়ে দেওয়া হয়েছে। ৬৯ এবং ২২ এই দুটি সংখ্যা আপনি মনে রাখুন। ৬৯ এর সঙ্গে পুরো পরিবার রয়েছে, যাদের এক একজনের ১০ জন ১২ জন করে সন্তান হলে কত হতে পারে সংখ্যাটি আপনার মাথায় রাখা দরকার। এই যে প্রক্রিয়া দ্রুত করতে নাকি বাংলাদেশ থেকে বিশেষ টিমও এখন সৌদি আরবে অবস্থান করছে। কথাগুলো শুনলে মনে হতে পারে যে সরকার যেন পাসপোর্ট নামের এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দলিলটিকে মুদি দোকানের কোনো সস্তা পণ্য বানিয়ে ফেলেছে। রাষ্ট্রের সর্বোচ্চ নথিপত্র, যা একজন ব্যক্তির নাগরিকত্বের সবচেয়ে বড় প্রমাণ, সেটি স্রেফ বিদেশি চাপের মুখে অন্য দেশের নাগরিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই অধিকার বর্তমান ক্ষমতাসীনদেরকে কে দিয়েছে আপনি বলুন তো? এই যে 2026 সালের 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হলো তথাকথিত, এই নির্বাচন কি এই ক্ষমতা তাকে দিয়েছে? দেয়নি। সংসদে আলোচনা হয়েছে? হয়নি। তাহলে আমাদের একটু পেছন ফিরে তাকানো দরকার। 2025 সালের 14ই মার্চ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে পাশে বসিয়ে ইফতারের সামনে টেবিল সাজিয়ে অবৈধ ইউনূস সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গলাবাজি করে বলেছিলেন 2026 সালের ঈদ রোহিঙ্গারা তাদের নিজ দেশে উদযাপন করবে। সেই সময় এই চটকদার কথার অনেকেই হাততালি দিয়েছিল। আমি সমালোচনা করেছিলাম এবং বলেছিলাম যাবে না। আজ তাই হচ্ছে। আজ 2026 সালের এপ্রিল মাস। কোথায় সেই প্রত্যাবাসন? ঈদ তো চলে গেল দুটোর মধ্যে। গত এক বছরে একজন রোহিঙ্গাকেও তারা মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি। উল্টো অযোগ্যতার সুযোগে গত 15 মাসে নতুন করে আরো 1.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এটা হচ্ছে সরকারি হিসেব। বেসরকারি হিসেবে কতজন সেটা আল্লাহ জানেন। প্রত্যাবাসনের চরম ব্যর্থতা ঢাকতে কি এখন এই মানুষের হাতে পাসপোর্ট দিয়ে ধরিয়ে দেওয়া হচ্ছে, বা চিরস্থায়ীভাবে তাদেরকে বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে? এই পুরো প্রক্রিয়ার পেছনে একটি গভীর এবং ভয়ঙ্কর রাজনৈতিক সমীকরণ রয়েছে। দেশে যে তথাকথিত গণ অভ্যুত্থান বা বিপ্লব সংগঠিত হয়েছিল, তার মূল উদ্দেশ্য কখনোই রাষ্ট্রের সংস্কার ছিল না, বরং রাষ্ট্রযন্ত্রকে অকার্যকর করে দেওয়াটাই ছিল প্রধান লক্ষ্য। এই আন্দোলনে যারা অংশ নিয়েছিল সেই সব জুলাই সন্ত্রাসী মূলত দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ভিত্তিমূলে আঘাত করেছে। আর তাদের তৈরি করা অরাজকতার পথ ধরেই পুনর্বাসিত হয়েছে যুদ্ধাপরাধীদের দল জামায়াত ইসলামী এবং তাদের ভয়ঙ্কর জঙ্গি সংগঠন ইসলামী ছাত্র শিবির, এনসিপিও। আপনারা যদি গত কয়েক দশকের রাজনীতি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এই যুদ্ধাপরাধী গোষ্ঠী সবসময় রোহিঙ্গাদের নিয়ে এক ধরনের আবেগীয় এবং ধর্মান্ধ রাজনীতি করে এসেছে। তাদের মূল লক্ষ্য এই বিশাল ছিন্নমূল জনগোষ্ঠীকে নিজেদের কট্টরপন্থী মতাদর্শে দীক্ষিত করে একটি স্থায়ী ভোট ব্যাংক এবং জঙ্গিবাদের রিজার্ভ ফোর্স হিসেবে গড়ে তোলা। অনেকে বলেছেন বাংলাদেশের যে হিন্দু ভোটার রয়েছে তারা যেহেতু আওয়ামী লীগ সমর্থন করে, সেহেতু রোহিঙ্গাদেরকে তারা নিয়ে এসে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে রোহিঙ্গা ভোট ব্যাংক হবে জামায়াত ইসলামীর। আজ অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সরকার বা বর্ধিত সংস্করণ, অনেকে বলছেন ছায়া ইউনূস সরকার, তারেক রহমানের সরকার বর্তমানে সেই যুদ্ধাপরাধী জামায়াত শিবিরের এজেন্ডাই বাস্তবায়ন করছে। মূলত সৌদি আরবে রোহিঙ্গাদের যাওয়ার ইতিহাস আজকে নতুন নয়।
70-এর দশক থেকে তারা সেখানে যাচ্ছে। সেই সময় পাকিস্তানও অনেক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে সৌদি আরবে পাঠিয়েছিল, কিন্তু পাকিস্তান রাষ্ট্র হিসেবে এতটা বোকা ছিল না। তারা তাদের দেওয়া পাসপোর্টে পরিষ্কারভাবে বিআর বা বার্মিজ রোহিঙ্গা লিখে দিয়েছিল, যাতে ভবিষ্যতে তাদের নাগরিকত্ব নিয়ে কোনো জটিলতা তৈরি না হয়। আর আমাদের দেশের শাসকরা কোনো ধরনের মার্কিং ছাড়াই তাদের পাসপোর্ট দিয়ে দিচ্ছে। আজ সৌদি আরব যখন সেই পুরনো পাসপোর্টধারীদের নবায়ন করার জন্য চাপ দিচ্ছে, কিংবা অবৈধ রোহিঙ্গাদের বৈধ পাসপোর্ট দেওয়ার জন্য চাপ দিচ্ছে, বর্তমান সরকার মেরুদণ্ডহীনের মতো সেই চাপে নতি স্বীকার করছে। স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিচ্ছেন, যাদের কাছে পুরনো বাংলাদেশি নথিপত্র আছে তাদেরকে সবাইকে দ্রুত পাসপোর্ট দিয়ে দিতে হবে। এই অপরিণামদর্শী সিদ্ধান্তের ভয়াবহতা কি এই সরকার অনুধাবন করতে পারছে? পারার কথা নয়, কারণ তারা তো আসলে দেশ পরিচালনায় অভিজ্ঞও নয়। দেশটাকে জাস্ট তারা মনে করেছে ব্যবসা। আন্তর্জাতিক অভিবাসন বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন যে এটি একটি ভয়ঙ্কর পুল ফ্যাক্টর বা আকর্ষণীয় নিয়ামক হিসেবে কাজ করবে। যখন রাখাইনে বা কক্সবাজারের ক্যাম্পে থাকা লাখ লাখ রোহিঙ্গা শুনবে যে বাংলাদেশ সরকার খুব সহজেই রোহিঙ্গাদের পাসপোর্ট দিয়ে দিচ্ছে, তখন এই দেশে অনুপ্রবেশের ঢল নামবে। এমনিতেই বর্তমান সরকার নতুন করে আসা প্রায় 1.5 লাখ রোহিঙ্গাকে আটকাতে পারেনি। এরপর এই পাসপোর্ট পাওয়ার প্রলোভন তাদের আরো বেপরোয়া করে তুলবে। একজন রোহিঙ্গা যখন বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশে যায়, তখন সে আন্তর্জাতিক আইনে বাংলাদেশের নাগরিক। বিদেশে গিয়ে যদি সে কোনো অপরাধ বা অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়, তার দায়ভার সরাসরি বাংলাদেশের উপর বর্তায়। আর রোহিঙ্গাদের অনেকেই আমরা জানি যে আন্তর্জাতিকভাবে বিখ্যাত কুখ্যাত জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা রয়েছে তাদের, এবং তাদেরকে আসলে জঙ্গি হিসেবে কাজেও লাগায় এই জামায়াত ইসলামীর মতো দলগুলো। অভিবাসী শ্রমিক প্রেরণের ক্ষেত্রে বিশ্বের অন্যতম বড় বাজার সৌদি আরব। সেখানে বাংলাদেশিদের শ্রমবাজার এমনিতেই নানা সংকটে জর্জরিত। এখন 69,000 রোহিঙ্গা যদি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সেখানে স্থায়ী হয়, তবে আমাদের প্রকৃত রেমিটেন্স যোদ্ধাদের অধিকার এবং কর্মসংস্থান মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর কিছুটা হলেও বাস্তবসম্মত কথা বলার চেষ্টা করেছেন। তিনি প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন যে যারা আমাদের দেশের নাগরিক না, তাদেরকে আমরা কেন পাসপোর্ট দেব? খুব ভ্যালিড প্রশ্ন। এটা তো রাষ্ট্রের মৌলিক অবস্থানের পরিপন্থী। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতি উৎসাহের কাছে তার সেই যৌক্তিক প্রশ্ন ধোপে টিকছে না। রাষ্ট্র পরিচালনা কোনো ছেলে খেলা নয়, আর পাসপোর্ট কোনো ত্রাণের বস্তা নয় যে লাইনে দাঁড় করিয়ে বিলিয়ে দেওয়া হবে। যাদের ফিরে যাওয়ার কথা আরাকানে, যাদের দাবি আদায় করার কথা মিয়ানমার সরকারের কাছ থেকে, তাদের হাতে বাংলাদেশের সবুজ পাসপোর্ট তুলে দেওয়ার এই সিদ্ধান্ত সরাসরি সংবিধান এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। যুদ্ধাপরাধী জামায়াত শিবিরের তোষণ এবং বিদেশি প্রভুদের খুশি করার জন্য আজ তারা দেশের সার্বভৌমত্বকে নিলামে তুলছে। রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করতে হবে তাদের নিজ বাসভূমি মিয়ানমারে, এবং বাংলাদেশের পাসপোর্ট দিয়ে নয়। এই আত্মঘাতী এবং রাষ্ট্রবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে, অন্যথায় ইতিহাসের কাঠগড়ায় বর্তমান ক্ষমতাসীনদের চরম মূল্য চোকাতে হবে। কারণ বাংলাদেশের পাসপোর্ট এদেশের 30 লাখ শহীদের রক্তে কেনা, কোনো অবৈধ সরকার বা তাদের বর্ধিত রাজনৈতিক দলের খামখেয়ালিপনা বাস্তবায়নের হাতিয়ার নয়। এখানে মানবিকতার আড়ালে রাষ্ট্রবিরোধী দুর্বলতা লুকোনো হচ্ছে। রোহিঙ্গারা নির্যাতিত, সেটি সত্য, কিন্তু বাংলাদেশও একটি সীমিত সম্পদের রাষ্ট্র। কক্সবাজারের জনসংখ্যা, পরিবেশ, নিরাপত্তা, মাদক, অস্ত্র, মানব পাচার, জঙ্গি ঝুঁকি সবকিছু ইতিমধ্যে চাপের মুখে। এই অবস্থায় পাসপোর্ট দিয়ে তাদের আন্তর্জাতিকভাবে বাংলাদেশি পরিচয় দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া কিছু নয়। রাষ্ট্র কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, দলীয় তো নয়। পাসপোর্ট কোনো দয়ার খয়রাত নয়, নাগরিকত্ব কোনো রাজনৈতিক দর কষাকষিরও পণ্য নয়। বিএনপি যদি মনে করে ক্ষমতায় এসে সৌদি আরবকে খুশি করতে, আন্তর্জাতিক শক্তিকে সন্তুষ্ট করতে কিংবা নিজেদের কূটনৈতিক ব্যর্থতা ঢাকতে রোহিঙ্গাদের বাংলাদেশি বানিয়ে দেবে, তাহলে সেটি শুধু প্রশাসনিক ভুল নয়, এটি রাষ্ট্রীয় স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা। রোহিঙ্গা সংকটের একমাত্র রাজনৈতিক সমাধান হলো নিরাপত্তা, নাগরিকত্ব এবং মর্যাদার নিশ্চয়তা দিয়ে তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো। প্রত্যাবর্ষণ। বাংলাদেশের কাজ তাদের বাংলাদেশি করা নয়, পাসপোর্ট দিয়ে নাগরিকত্ব দেওয়া নয়, মিয়ানমারকে বাধ্য করা তাদেরকে ফেরত নেওয়া। কিন্তু ইউনূসের কথার ফুলঝুরি আর বিএনপির পাসপোর্ট রাজনীতি সেই পথ থেকে বাংলাদেশকে সরিয়ে দিচ্ছে। আপনাদেরকে সরাসরি তাই প্রশ্নটা তুলতে হবে যে রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার এখতিয়ার বা অধিকার কে দিল বিএনপিকে?
সংসদীয় বিতর্ক কোথায়, জাতীয় নিরাপত্তার মূল্যায়ন কোথায়, নাগরিকত্ব যাচাই কোথায়, জনগণের অনুমোদন কোথায়? বাংলাদেশ মানবিক রাষ্ট্র হতে পারে, কিন্তু আত্মঘাতী রাষ্ট্র হতে পারে না। রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি থাকবে, কিন্তু বাংলাদেশের পাসপোর্ট বাংলাদেশের নাগরিকদের জন্যই থাকবে শুধু। ক্ষমতা সাময়িক, রাষ্ট্র স্থায়ী। বিএনপি সরকার সেই স্থায়ী রাষ্ট্রীয় স্বার্থকে যদি ক্ষণস্থায়ী কূটনৈতিক চাপের কাছে বিক্রি করে দেয়, এই আত্মঘাতী সিদ্ধান্তের কারণে নিজেদের পতনই ত্বরান্বিত হবে শুধু, আর কিছু না। ভালো থাকবেন সবাই।